নমস্কার। আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। অবশ্যই শুনবেন, কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। ভগবান আপনাদের মঙ্গল করুন। আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আপনাদেরকে যেটা শোনাবো সেটা হলো রাবণের কাছে রামের দূত রূপে অঙ্গদকে প্রেরণ এবং রাক্ষস ও বানরদের সংগ্রাম। মহর্ষি মার্কেন্ডেয় বললেন, লঙ্কার যে বনে অন্ন এবং জলের কোনো অসুবিধা ছিল না, ফল ও মূলও প্রচুর মাত্রায় ছিল, সেখানে সৈন্য শিবির স্থাপন করা হয়েছিল। শ্রীরাম সব দিক দিয়ে তাঁদের রক্ষা করতেন। এদিকে রাবণও যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। লঙ্কার প্রাকার ও নগরদ্বার অত্যন্ত সুরক্ষিত ছিল, তাই সাধারণভাবে কোনো আক্রমণকারীর নগরীর মধ্যে যাওয়া অসম্ভব ছিল। নগরের চারদিকে বিস্তৃত এবং গভীর পরিখা ছিল, যা জল পরিপূর্ণ থাকত এবং সেখানে কুমির প্রভৃতি হিংস্র প্রাণী বিচরণ করত। নগরের বিশাল ফটকগুলির পাশে লুকিয়ে পাহারা দেওয়ার জন্য বুরুজ ছিল এবং পাহারা দেওয়ার জন্য প্রাচীরের উপর চলার পথ ছিল। একদিন অঙ্গদ দূত হয়ে লঙ্কায় গেলেন। নগরদ্বারে গিয়ে তিনি রাবণকে সংবাদ পাঠালেন এবং নির্ভয়ে পুরীতে প্রবেশ করলেন। হাজার হাজার রাক্ষসের মধ্যে অঙ্গদ মধ্যাহ্ন গগনে সূর্যের ন্যায় শোভা পাচ্ছিলেন। রাবণের কাছে গিয়ে তিনি বললেন, রাক্ষসরাজ, কোশল দেশের রাজা শ্রীরাম আপনাকে জানাবার জন্য যে সংবাদ পাঠিয়েছেন তা শুনুন এবং সেই মতো কার্য করুন। যে ব্যক্তি নিজে মনকে বশে না রেখে অন্যায় কর্ম করে, সেইরূপ রাজার অধীনে থেকে দেশ ও নগর নষ্ট হয়ে যায়। সীতাকে বলপূর্বক অপহরণ করে আপনি একাই অপরাধ করেছেন, কিন্তু তার জন্য দণ্ড পেতে হবে আপনার নিরপরাধ প্রজাদের। আপনার সঙ্গে এদেরও বিনাশ হবে। আপনি বল ও অহংকারে উন্মত্ত হয়ে বনবাসী ঋষিদের হত্যা করেছেন, দেবতাদের অপমান করেছেন, রাজর্ষি এবং রোদনাকুল অবলাদেরও প্রাণহরণ করেছেন। এখন এই সব অত্যাচারের ফল ভোগ করতে প্রস্তুত হন। আমি আপনাকে সপারিষদ হত্যা করব। সাহস থাকে তো যুদ্ধে পৌরুষ দেখান। নিশাচর, আমি মনুষ্য দেহধারী হলেও আমার ধনুকের শক্তি দেখবেন। জনকনন্দিনী সীতাকে ছেড়ে দিন, অন্যথায় আমার হাত থেকে কখনো আপনার রেহাই নেই। আমি তীক্ষ্ণ বাণের সাহায্যে পৃথিবী রাক্ষস শূন্য করে দেব। শ্রীরামের দূতের মুখে এরূপ কঠোর বাক্য রাবণ সহ্য করতে পারলেন না। তিনি ক্রোধে জ্বলে উঠলেন। তাঁর ইশারায় চারজন রাক্ষস উঠে যেভাবে পাখি সিংহকে ধরে, সেইভাবে অঙ্গদকে চারিদিক দিয়ে ধরে ফেলল। অঙ্গদ সেই চারজনকে নিয়ে এক লাফে মহলের ছাদে গিয়ে উঠলেন। সেই লম্ফ প্রদানের সময় চার রাক্ষস ছিটকে নিচে পড়ে গেল আর তাদের মাথা ফেটে চৌচির হয়ে গেল। অঙ্গদ মহলের শিখরে উঠে গেলেন এবং সেখান থেকে লাফিয়ে লঙ্কাপুরী লঙ্ঘন করে নিজ সেনা দলের কাছে চলে এলেন। শ্রীরামের কাছে এসে তিনি সমস্ত ঘটনা জানালেন। শ্রীরাম অঙ্গদের অত্যন্ত প্রশংসা করলেন। তারপর তিনি বিশ্রাম করতে গেলেন। তারপর ভগবান রাম বায়ুর ন্যায় বেগ সম্পন্ন বানরদের এক সেনাদল দিয়ে লঙ্কার উপর আক্রমণ হারলেন এবং নগর প্রাচীরের 4টি দরজা ভেঙে ফেললেন। নগরের দক্ষিণ দ্বারে প্রবেশ করা কঠিন ছিল, কিন্তু লক্ষণ, বিভীষণ ও জাম্বুবানকে সঙ্গে করে সেটিও ধুলায় মিশিয়ে দিলেন। তারপর যুদ্ধকৌশল কয়েক কোটি বানর সৈন্য নিয়ে লঙ্কাপুরীতে ঢুকলেন। সেই সময় তার সঙ্গে 3 কোটি ভালুক সেনাও ছিল। রাবণ ও আক্রমণ প্রতিহত করতে রাক্ষস বীরদের যুদ্ধে পাঠালেন। আদেশ পেয়ে ইচ্ছা মতো রূপ ধারণে সক্ষম ভয়ঙ্কর রাক্ষসের দল এসে পৌঁছালো এবং অস্ত্রের বর্ষণে বানরদের সেখান থেকে হটিয়ে নিজেদের মহাপরাক্রমের পরিচয় দিতে লাগলো। বানররাও রাক্ষসদের বধ করতে লাগলো। অন্যদিকে রামও বাণের দ্বারা তাদের সংহার করতে শুরু করলেন। লক্ষণ অন্যদিকে তাঁর বাণের সাহায্যে কেল্লার মধ্যে রাক্ষসদের প্রাণ বধ করতে লাগলেন। রাবণ সব শুনে বিষাদমগ্ন হয়ে পিশাচ এবং রাক্ষসদের ভয়াল সেনাসহ নিজে যুদ্ধক্ষেত্রে এলেন। তিনি শুক্রাচার্যের মতো যুদ্ধশাস্ত্রে নিপুণ ছিলেন।
শুক্রের কথা মতো তিনি সৈন্যব্যূহ সৃষ্টি করলেন এবং বানর বধ করতে শুরু করলেন। শ্রীরাম রাবণের সৈন্যব্যূহ দেখে বৃহস্পতির রীতি অনুসারে নিজ নিজ সৈন্যব্যূহ তৈরি করলেন। তারপর রাবণের সঙ্গে ভগবান রামের, ইন্দ্রজিতের সঙ্গে লক্ষ্মণের এবং বিরূপাক্ষের সঙ্গে সুগ্রীবের, নিখরবটের সঙ্গে তারের, তুণ্ডের সঙ্গে নলের এবং পটুষের সঙ্গে পঞ্চের যুদ্ধ আরম্ভ হল। প্রতিপক্ষ যাকে নিজের সমকক্ষ মনে হলো তাঁরই সঙ্গে বানর ভালুক সৈন্য যুদ্ধ আরম্ভ করে দিল। এমন ভয়ানক যুদ্ধ আরম্ভ হলো যে দেবাসুরের সংগ্রামও তার কাছে হীনপ্রভ হয়ে পড়ল। নমস্কার।